ছোট ছোট মরিচবাতি দিয়ে সাজানো বিশাল কমিউনিটি সেন্টার, চোখ ধাঁধানো সৌন্দর্য। গাড়ি থামে সেন্টারের সামনে, তখনও তিহানের বাহুতে তোহার মাথা ঠেকানো, চোখ দুটো বন্ধ। তিহান বেশ বুঝতে পারছে তন্দ্রা ঘরে আছে মেয়েটা। হালকা করে সেই হাতটা নাড়িয়ে সে বলে, গাড়ি ঘোরাই তাহলে, বাসায় যে ঘুমা, বিয়েতে আর যাওয়া লাগবে না। তিহানের কথাগুলো কানে যেতেই ধরপড়িয়ে সরে যায় তোহা। সে তো ঘুমায়নি, কেবল চোখ বন্ধ করেছিল, কিন্তু তিহানের বাহুতে মাথা রাখলো কখন মনে পড়ে না। সে সরতেই বেরিয়ে গেল তিহান, অতঃপর তাকেও বের করে ধীর পায়ে সামনে এগিয়ে গেল। সেন্টারে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে তোহা। আশেপাশে সবাই বরপক্ষের, তাদের বাসার কেউ নেই। উপায় না পেয়ে সিঁড়ি বেয়ে একেবারে নিচে নেমে যায় তোহা। বাবুর্চিরা যেখানে রান্না করছে সেখানেই তিহানকে দেখতে পায় সে। একটু পরে খাবার সার্ভ করা হবে। মেহমানদারিতে যেন কোনো রকম কমতি না হয় তার জন্যই সেখানে দাঁড়িয়ে তদারকি করছে সে। দ্রুত পায়ে হেঁটে যে পেছন থেকে তিহানের হাতের তালু আঁকড়ে ধরে তোহা। হাতে টান পড়তে তিহান ফিরে তাকায়, তোহাকে দেখে তেজি কণ্ঠে বলে, সমস্যাটা কি? টানাটানি করছিস কেন? তোহা একটু এগিয়ে তিহানের গা ঘেঁষে দাঁড়ায়, চোখে মুখে ঘোর অস্বস্তি। এত অচেনা মানুষের ভিড়ে প্রচণ্ড অস্বস্তি হচ্ছে তার। উপরন্তু বাসার কাউকে আশেপাশে পাচ্ছে না। তোহার আড়ষ্ট চেহারা দেখে এবার নিজেই তাকে একটু কাছে টেনে নেয় তিহান। আঙুলের ভাঁজে আঙুল গলিয়ে শক্ত করে তার হাতটা ধরে রাখে, বলে, তুই একা কেন? সন্ন্যারা কোথায়? আমাদের বাসার কাউকে খুঁজে পাচ্ছি না। ভ্রু কুচকায় তিহান। সন্দিহান কণ্ঠে বলে, খুঁজে পাচ্ছিস না মানে? নাকি তুইই হারিয়ে গেছিস? তোহা বোকা হেসে বলে, ওই আর কি, সেন্টারটা অনেক বড় তো, তালগোল পাচ্ছি না। মুখ ফুলিয়ে শ্বাস ছাড়ে তিহান। বাবুর্চিদের কিছু নির্দেশনা দিয়ে সেখান থেকে একটু সরে দাঁড়ায়। চুলার আগুনের উত্তাপে জায়গাটা গরম হয়ে গেছে, দাঁড়ানো যাচ্ছে না। নিজের হাতের মাঝে আবদ্ধ তোহার ঘেমে যাওয়া হাতটা ঠিক ঠিক অনুভব করতে পারছে সে। এক পলক তাকিয়ে তোহার কপালের বেঁকে যাওয়া টিকলিটা সোজা করে দিয়ে পকেট থেকে নিজের ফোনটা বের করে তিহান। স্বর্ণার নাম্বারে ডায়াল করে রিসিভ হতেই ঝাড়ি দিয়ে বলে, কই তুই? তিহুকে একা ছেড়েছিস কেন? ওপাশ থেকে স্বর্ণার মিনমিনা কণ্ঠ শোনা যায়, ও তো আমার সাথেই ছিল ভাইয়া। কখন যেন এখন কোথায় তুই? দোতলায়, স্টেজের পাশে। আচ্ছা, ওখানেই থাক, আমি দিয়ে যাচ্ছি তিহুকে। বলে ফোনটা খট করে কেটে দেয় তিহান। স্বর্ণার কাছে তোহাকে দিয়ে নিজের ফোনটা তোহার হাতে ধরিয়ে দিয়ে বলে, রাখ তোর কাছে, মার ফোনটা আমার কাছে আছে, কোনো দরকার হলে ওই নাম্বারে কল দিবি। তোহা মাথা কাত করে সম্মতি দিতেই আবারও ব্যস্ত পায়ে নিচে নেমে যায় তিহান। সে পথে মুগ্ধ নয়নে কিছুক্ষণ চেয়ে দৃষ্টি নামিয়ে ফেলে তোহা। একটু আগেই নিশাকে গাড়িতে উঠিয়ে দেওয়া হয়েছে, বরযাত্রী চলে গিয়েছে। কেঁদে কেটে ভাসিয়ে ফেলেছে তোহা। এখনও আফিয়ার বুকে মাথা রেখে অনবরত কেঁদেই চলেছে সে। চোখের সাজ নষ্ট হয়ে একাকার অবস্থা। বাকিরাও কাঁদছে। স্বর্ণালী আর ওদের ছোট খালা তোহার মাকে সামলাচ্ছে। সব কাজ শেষ করে তিহান সেদিকে এগিয়ে এলো। আফিয়াকে উদ্দেশ্য করে চাপা স্বরে বলল, মা, তুমি খালামণির কাছে যাও, আমি বরং তিহুকে বাসায় নিয়ে যাই। এত কাঁদলে অসুস্থ হয়ে যাবে। আফিয়া তোহার মাথায় হাত বুলিয়ে উঠে দাঁড়ায়, বলে, তুই তিহানের সাথে বাসায় জামা, যে রেস্ট নে, আমরা একটু পরেই ফিরছি। সিক্ত চোখে তাকায় তোহা, নাক টেনে বলে, আমিও তোমাদের সাথেই যাব। আফিয়া কিছু বলার আগেই তিহান তোহাকে টেনে নিজের পাশে দাঁড় করিয়ে বলল, তুমি যাও মা, আমি নিয়ে যাচ্ছি ওকে। গাঢ় অন্ধকারে ঢাকা রাত, আকাশে চাঁদ নেই। অন্ধকারও অন্ধকারকে গ্রাস করছে। মাঝে মধ্যে রাস্তার সোডিয়াম লাইটের আলোয় অন্ধকারটা মিয়ে গেলেও গাড়ি এগিয়ে দিতেই তা আবারও আগের রূপে ফিরে আসছে। ছিমছাম পরিবেশ, শো শো করে সাবদিক বেগে গাড়ি চলছে। জানালা দিয়ে মাথা বের করে রেখেছে তোহা। তার খোলা চুলগুলো এলোমেলোভাবে তিহানের মুখের উপর আছড়ে পড়ছে। তিহান একবারও সরায়নি। চুলগুলো সে অবস্থাতেই ড্রাইভ করছে। খানিক বাদে মাথা ভিতরে ঢোকায় তোহা। কান্না থেমেছে অনেকক্ষণ আগেই। গাড়ি ডান দিকে মোড় ঘোরে। এই রাস্তাটা হালকা আলোকিত, আশেপাশের বেশিরভাগ দোকানে খোলা, তাই অতটা অন্ধকার নেই। হঠাৎই তোহার চোখ যায় গাড়ির সামনে জায়গাটায়। কিছু একটা ভেবে সে বলে, কানের দুল দুটো কই? ফেলে দিয়েছি। তিহানের শান্ত শীতল কণ্ঠ, কি? কেন? ওটা তো আর পড়বি না, আর পড়তে চেলেও আমি পড়তে দিব না, রেখে কি লাভ? তাই বলে ফেলে দিবেন?
তিহান এবার চিরচেনা গম্ভীর কণ্ঠে বলে, দিব এক চর, একদম বেশি কথা বলবি না। ব্যাস, চুপ করে যায় তোহা। তিহানের প্রতি রাগ ঝাড়তে থাকে তার কোলের উপর রাখা তিহানের ব্লেজারটার উপর। দুহাতে দুমড়ে মুচড়ে আয়রন করা ব্লেজারটার যাচ্ছে তাই অবস্থা করে ফেলে সে। বাড়ি ফিরে তাকে রুমে দিয়ে নিজেদের ফ্ল্যাটে চলে গিয়েছে তিহান। ক্লান্ত ভঙ্গিতে বিছানায় বেশ কিছুক্ষণ পড়ে থেকে তারপর উঠে দাঁড়ায় তোহা। লেহেঙ্গা বদলে শাওয়ার নিয়ে হালকা কাপড়ে 3 পিস পরে বের হয়। ভেজা চুলগুলো ঝেড়ে তোয়ালে মেলে দেবার জন্য বারান্দায় যেতেই লক্ষ্য করে পাশের বারান্দায় তিহান দাঁড়িয়ে রয়েছে। তার ঘরের লাইট জ্বালানো বিধায় সবকিছুই স্পষ্ট দেখা যাচ্ছে। তিহানের কানে ফোন, উল্টো দিকে ফিরে ব্যস্ত ভঙ্গিতে কথা বলছে সে। তবে কিছুই স্পষ্ট শোনা যাচ্ছে না। কেন জানি মনটা আবারও খারাপ হয়ে গেল তোহার। তোয়ালিটা মেলে দিয়ে রুমে এসে বারান্দার দরজাটা সজোরে আটকে দিল সে। হঠাৎ শব্দে ঘাড় বাঁকিয়ে তাকায় তিহান। বিষয়টা বোধগম্য হতেই হালকা হেসে উঠে সে। ঘরে এসে লেহেঙ্গাটা ঢোকানোর জন্য কাবার্ডের বড় অংশটা খোলে তোহা। তখনই তার চোখ আটকে যায় একপাশে রাখা বেশ বড়সড় একটা সাদা রঙের কাগজে মোড়ানো প্যাকেটের ওপর। একপাশে গাদাগাদি করে লেহেঙ্গাটা ঢুকিয়ে সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে প্যাকেটটা বের করে সে। আয়েশি ভঙ্গিতে বিছানার ওপর বসে মোড়ক খুলতেই একের পর এক বেরিয়ে আসে প্রায় ২৬ ডজন চুড়ি। সেই দিন যে সে চুড়ির দোকানে বিড়বিড় করে বলেছিল, গুনে গুনে সেই সবগুলো চুড়ি এখানে আছে। বিস্মিত নয়নে বিছানায় ছড়িয়ে ছিটিয়ে রাখা চুড়িগুলোতে আরও একবার চোখ বুলাতেই এতক্ষণের ভারী বিষাদ হৃৎপিণ্ড তা অগাধ খুশিতে লাফিয়ে ওঠে মুখ। প্রশস্ত হাসিতে চেহারা উজ্জ্বল হয়ে ওঠে। একেবারে হুট করেই তার মন ভালো হয়ে যায়। একেবারে হুট করেই। আকাশে আজ সূর্যের দেখা নেই। ছাই রঙের গুটলি পাকানো মেঘের আড়ালে দিনের উজ্জ্বল আলো যেন ছুটি নিয়েছে। প্রকৃতিতে একটা শীতল শীতল ভাব। এত সুন্দর আবহাওয়ার মাঝেও সকাল সকাল ঘুম ভেঙে গেছে তোহার। নিজের ওপর বেশ বিরক্ত বোঝ নিয়ে বার কয়েক চোখ বন্ধ করে ঘুম আনানোর চেষ্টা করল সে। কিন্তু না, ঘুম আসার ছিটে ফোটাও নেই তার টানা টানা চক্ষু জোড়ায়। অবশেষে উপায়ন্তর না পেয়ে গায়ের থেকে কাঁথাটা সরিয়ে বড় একটা হাই তুলে উঠে বসল তোহা। মাথাটা ভার ভার লাগছে, ব্যথাও করছে হালকা। গতকাল চুড়িগুলো সাজিয়ে গুজিয়ে রাখতে রাখতে ঘুমোতে বেশ রাত হয়ে গিয়েছিল। সেই রাতের বেলা ঘুমিয়ে আবার এই সকাল সকাল ঘুম ভাঙার ফিলিংটা একেবারেই অসহ্যকর। কয়েকবার আড়মোড়া দিয়ে বিছানা থেকে নেমে গেল তোহা। খোলা জানালার পর্দাটা সরিয়ে বারান্দার দরজাও খুলে দিল। রাতের ঝোলানো তোয়ালেটা উঠছে, যে কোনো সময় একেবারের জন্য উড়ে যেতে পারে। দ্রুত পায়ে এগিয়ে সেটাকে হাতের মুঠোয় নিয়ে নিল তোহা। যাওয়ার জন্য ঘুরে দাঁড়াতেই দরাজ পুরুষালী কণ্ঠের তিহু ডাকে থেমে গেল তার পা যুগল। ঘাড় ফিরিয়ে পাশের বারান্দায় তিহানকে দেখতে পেয়ে একটু জড়সড় হয়ে সে চাপা গলায় উত্তর দিল, জি। ততক্ষণে পুশ-আপ থামিয়ে দিয়েছে তিহান। তোহার সদ্য ঘুম থেকে ফোলা ফোলা তৈলযুক্ত চেহারার দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে উঠে দাঁড়ালো সে। পাশ থেকে টাওয়াল নিয়ে গায়ের ঘাম মুছতে মুছতে নির্লিপ্ত কণ্ঠে বলল, কলেজ যাওয়া কি একেবারের মতো বাদ দিয়েছিস? আর পড়াশোনা করার ইচ্ছে নেই? মূর্খই পুরো জীবন কাটিয়ে দিবি? তিহানের তিক্ত কথাগুলো কোনো রকমে হজম করে নিয়ে তোহা বলল, নিশাপুর বিয়ের জন্য 1 সপ্তাহে যাওয়া হয়নি। সাথে সাথেই তিহানের পাল্টা প্রশ্ন। আগের সপ্তাহে কয়দিন গিয়েছিলি? শুকনো ফাঁকা একটা ঢোক গিলল তোহা, অস্পষ্ট স্বরে বলল, আসলে 2 দিন। তিহানের উত্তরে অপরাধী দৃষ্টিতে একবার তাকিয়ে আবারও চোখ নামিয়ে নিল তোহা। আগের সপ্তাহে যে বিয়ের কেনাকাটার জন্য যাওয়া হয়নি সেটা বলার আর সাহস হলো না তার। তিহান শীতল কণ্ঠে বলল, কাল থেকে যেন একদিনও কলেজ মিস না হয়। ঠিক ঠিক সকাল 8টা বাজে রেডি হয়ে থাকবি। তোকে কলেজে দিয়ে তারপর অফিসে যাব আমি। মাথায় ঢুকেছে কথাগুলো? তোহা উপর নিচে মাথা নাড়ায়, অর্থাৎ ঢুকেছে। তিহান তোয়ালে রেখে টি শার্ট নিয়ে পড়তে পড়তে বলে, রুমে যা। এত তাড়াতাড়ি উঠেছিস কেন? মুখ লাটকায় তোহা, বিড়বিড় করে বলে, আপনার বকা শোনার জন্য উঠেছি, যত সব। কি বললি? ঘুম ভেঙে গেছে। তিহান বাঁকা হাসে, বলে, আচ্ছা যা, রুমে যা। আর হ্যাঁ, দরজা আস্তে লাগাবি, ভেঙে যেতে পারে। তিহানের কথার মানে বুঝতে কষ্ট হয় না তোহার। কাল রাতের কথা বলছে সে।
কথা না বাড়িয়ে চুপচাপ রুমে ঢুকে যায় সে। সন্ধ্যার দিকে একগাদা বই নিয়ে পড়া টেবিলে বসেছে তোহা। প্রায় 1 ঘন্টা যাবৎ উচ্চতর গণিতের একটা অঙ্ক সলভ করার চেষ্টায় অব্যাহত সে। তবে মাথায় ঢুকছে না কিছুই। বসে বসে কলম কামড়াচ্ছে আর খাতায় চোখ বোলাচ্ছে। হঠাৎই জানালার বাড়ি খাওয়ার শব্দে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় তোহা। আচমকাই তুমুল ঝড়ো বাতাস শুরু হয়েছে। ছুটে গিয়ে জানালাগুলো আটকে দিয়ে পর্দা টেনে দিতেই তোহার মায়ের কণ্ঠস্বর শোনা গেল। গলা ফাটিয়ে তোহাকে ডাকছে সে। রাগে গজগজ করতে করতে বলছে, তোহা, জলদি ছাদের কাপড়গুলো নিয়ে আয় তো। বাড়িঘর সব ধুলো দিয়ে ভরল, জানলাগুলো আটকাবে সেই খেয়ালটাও নেই কারো। যত জ্বালা সব একা আমারই। দরজা খুলে বেরিয়ে এলো তোহা। এই সন্ধ্যাবেলা ঝড়ো বাতাসের মধ্যে একা একা ছাদে যেতে যথেষ্ট ভয় করছে তার। তবুও মাথায় ওড়না টেনে 2-3 সিঁড়ি ওপরে উঠতেই বাজলো আরেক বিপত্তি। কারেন্টটাও চলে গেল। অন্ধকারে ডুবে গেল সিঁড়ি। তার উপর বোঝাই যাচ্ছে বাতাসের বেগ ক্রমশ বাড়ছে। ধুমধাম কিছু পড়ে যাওয়ার শব্দও হচ্ছে। দুরু দুরু কাঁপা মন নিয়ে অন্ধকারের মধ্যেই ওপরের সিঁড়িতে পা রাখতেই একটা শক্ত হাত তার বাম হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে নিল। এক মুহূর্তের ব্যবধানে জায়গাটা ফোনের ফ্ল্যাশলাইটের আলোতে আলোকিত হয়ে গেল। তিহান তোহার হাত টেনে উপরে উঠতে উঠতে ধমকে উঠে বলল, বেশি সাহস হয়ে গেছে তাই না? একা একা যাচ্ছিলি কেন? মা বলল কাপড়গুলো নিয়ে আসতে। তাই বলে এই ভর সন্ধ্যায় ঢ্যাং ঢ্যাং করে একা একাই ছাদে ছুটবি? আমাকে ডাকা যেত না? তোহা উত্তর দিল না, চুপচাপ ওপরে উঠতে লাগলো। ছাদে পা রাখতেই করতে বুঝতে পারল বেশ ভালোই ঝড় শুরু হয়ে গেছে। বৃষ্টি না নামা পর্যন্ত এ বাতাস থামবে না। মাথা নিচু করল তোহা। সামনে এগোতে নিলেই তিহান তাকে বাধা দিয়ে বলল, এখানেই দাঁড়া, কাপড় আমি নিয়ে আসছি। বলে একটু সামনে যে থেমে গিয়ে বলল, চোখ বন্ধ করে রাখ, ধুলো ঢুকবে। দেয়াল ঘেঁষে গুটি সুটি হয়ে দাঁড়িয়ে রইল তোহা। তার হাতের মুঠোয় তিহানের ফোন। তিহান দ্রুত কাপড়গুলো নিয়ে তার হাতে ধরিয়ে দিল। ফ্ল্যাশলাইটের আলোতে তোহা স্পষ্ট লক্ষ্য করল তিহানের শার্টের বোতামগুলো উল্টোপাল্টা করে লাগানো, এমনকি শার্টটাও উল্টা। কোনো রকমে সেটা গায়ে জড়িয়েই যে সে এসেছে তা বুঝে আসতেই মনে মনে মিটিমিটি করে হেসে উঠল সে। ঝড়ো বাতাসের মতো তার মনটাও তুমুল গতিতে এলোমেলোভাবে ছুটতে লাগলো। ঘরে এসে কাপড়গুলো রেখে অলস ভঙ্গিতে বই খাতাগুলো গুছিয়ে রাখল তোহা। বিছানায় বসতেই খেয়াল হলো তার হাতের মুঠোয় এখনও তিহানের ফোন। একটা ছোট্ট শ্বাস ফেলে আবারও উঠে দাঁড়ালো সে। রুম থেকে বেরিয়ে দেখল তার মা আতিয়া আর খালামণি আফিয়া মোম জ্বালিয়ে সোফায় বসে রয়েছে। এই অন্ধকারেও খুশ গল্পে মেতেছে 2 বোন। তুর্য আর বাবা বাসায় নেই, চোখের ডাক্তারের কাছে গিয়েছে। তার বাবার ইদানিং চোখের সমস্যা দেখা গিয়েছে। কাছে যেয়ে দাঁড়ালো সে। মিনমিনে কণ্ঠে তিহানের ফোনটা দেখিয়ে বলল, আমি একটু খালামণিদের বাসা যাচ্ছি মা। তিহান ভাইয়ের ফোনটা আমার কাছে, তো ওনাকে দিয়ে আসি। আতিয়া মৃদু ধমকের স্বরে বলল, তোর কি খেয়ে দিয়ে কাজ নেই? সারাটা দিন খালি ছেলেটার ফোনটা নিয়ে রাখিস। তোর মতো বেকার তো নাও, ফোনে কত জরুরি কাজ থাকে, তুই তো দিবি সব নষ্ট করে। আতিয়ার কথার মাঝেই আফিয়া খালামণি তাকে থামিয়ে দিয়ে বলল, আহা, এত কথা বলিস কেন তিয়া? নিশ্চয় কোনো কাজেই এনেছে। তোহা যা তো, তুই দিয়ে আয় ওর ফোন। কলিং বেল তো বাজবে না। এই নে ফ্ল্যাটের চাবি। চাবি নিয়ে বেরিয়ে আসলো তোহা। লক খুলে গুটি গুটি পায়ে তিহানের দরজায় ধাক্কা দিতেই তা খুলে গেল। সে গলা বাড়িয়ে একবার ডাকল, তিহান ভাই। কোনো সাড়াশব্দ পাওয়া গেল না। আবারও ডাকল, তিহান ভাই, কোথায় আপনি? রুমে আছেন? এবারে কোনো শব্দ নেই। তোহা এদিক ওদিক তাকিয়ে বারান্দার কাছাকাছি যেতেই দেখে একটা সুঠামদেহী অবয়ব বারান্দার রেলিংয়ে 2 হাত রেখে দাঁড়িয়ে আছে। তার দৃষ্টি আকাশের দিকে। ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে ততক্ষণে। লোকটা কি ভিজে যাচ্ছেন না? ধীর পায়ে তার পেছনে গিয়ে দাঁড়ালো তোহা। বলল, তিহান ভাই, আপনার ফোন। তিহান ফিরে তাকালো না। হাত বাড়াতেই তার হাতে ফোনটা ধরিয়ে দিল তোহা। সেটা পকেটে ঢুকিয়ে আবারও একই ভঙ্গিকে দাঁড়িয়ে রইল সে। কিছু সময় সব চুপচাপ। নীরবতা ভেঙে তিহানের বাহুর শার্টটা টেনে ধরল তোহা। বলল, ভিজে যাচ্ছেন তো, ঘরে চলুন। ভিজতেই যাচ্ছি। তিহানের ছোট্ট উত্তর। ফের কিছুক্ষণ সব চুপ। এবার নীরবতা কাটল তিহানের কণ্ঠে। আকাশের দিকে তাকিয়ে সে বলল, তোমার বৃষ্টি পছন্দ? পুনরায় সেই তুমি সম্বোধন।
ঠান্ডা হাওয়ায় মাঝেও কপালে বিন্দু বিন্দু ঘাম জমল তোহার। আমতা আমতা করেও কিছু বলতে পারল না সে, কথাগুলো যেন গলাতেই আটকে গেছে, কণ্ঠনালীর ঠিক মাঝখানটায়। হুট করেই তাকে কাছে টেনে নিল তিহান, পেছন দিয়ে এক হাতে বাহু জড়িয়ে ধীর স্থির কণ্ঠে প্রশ্ন করল, এই বৃষ্টিতে কি মন ভিজানো যায়? এবারও তোহা চুপ। তার জানা পুরো শব্দভাণ্ডার খুঁজে এই প্রশ্নের কোনো উত্তর পেল না সে। অগতে উত্তর না দিয়ে মৌন মুখে দাঁড়িয়ে রইল সে। তিহান বলল, এই বৃষ্টিতে মন ভিজে না, বুঝলে? মন ভেজানোর জন্য প্রেমের বৃষ্টির প্রয়োজন। তৃষ্ণার্ত প্রেমিকের ধুধু ফাঁকা হৃদয়টাকে শুধুমাত্র এক পশলা প্রেমের বৃষ্টি স্বস্তি দিতে পারবে। কবে হবে প্রেমের বৃষ্টি বলতে পারো? তিহানের ভারী ভারী কথাগুলো কানে গেলেও এদের অর্থ উদ্ধার করা সম্ভব হলো না তোহার পক্ষে। সে চুপটি করে তিহানের বুকের সাথে লেপ্টে ঠাঁই দাঁড়িয়ে রইল। ঘড়িতে বাজে 7:45। মাথার ওপর ঘর ঘর করে তুলে সিলিং ফ্যান ঘুরছে। কাল রাতের ঠান্ডা আবহাওয়ার লেশ মাত্র নেই। কলেজের সম্পূর্ণ সাদা ইউনিফর্ম পরে চুলের দুপাশে বেনি গাঁচতে গাঁচতে তোহা ভাবল, তুর্যকে বলতে হবে তার ঘরের ফ্যানটা যেন মিস্ত্রি দেখে ঠিক করে দেয়। এই ঘর ঘর শব্দে শান্তিমতো ঘুমোনো যায় না। ছোট খালারা চলে গিয়েছে গতকালই, নিশাও নেই, পুরো বাড়ি ফাঁকা ফাঁকা লাগছে। বেনি গাঁথা শেষ হতেই কলেজের ব্যাগটা কাঁধে ঝুলিয়ে বেরোলো তোহা। ডাইনিং টেবিলে বসে বসে রুটি ভাজি চিবোচ্ছে তুর্য, তার দৃষ্টি পাশে রাখা বইয়ের দিকে। পরীক্ষা শুরু কয়দিন পর, অনার্স ফাইনাল ইয়ারের ছাত্রী সে। কিছুদিন বাদে পাশ করে বেরিয়েও যাবে। পাশে চেয়ারটা মেলে রাখা, হয়তো তোহার জন্যই, কিন্তু তোহা বসল না। আতিয়া প্লেটে করে 2-3টে গরম রুটি নিয়ে এসে বলল, বস, নাশতা খেতে 1 ঘন্টা লাগবে না, 2টো রুটি খেয়ে তারপর যা। আরেকবার ঘড়ির দিকে তাকালো, 8টা বাজতে 5 মিনিট বাকি। ঠিক 8টা বাজে না গেলে তিহানের রাম বকা খেতে হবে নিশ্চিত। ইতস্তত কণ্ঠে তোহা বলল, আসলে মা, তিহান ভাই। সবসময় শুধু খালামণির কাছে আমার বদনাম করা, তাই না? আমি তোকে নাস্তা খেতে নিষেধ করেছি। চুপচাপ নাস্তা খা, তারপর বের হব। আতিয়া মৃদু হেসে আবারও রান্নাঘরের দিকে পা বাড়ায়। হঠাৎ তিহানের কণ্ঠে তোহা দ্রুত বেগে এদিক ওদিক তাকাতেই দেখে তাদের ড্রয়িং রুমের সোফায় আরাম করে বসে আছে তিহান। গায়ে সাদা কালো চেকচেক শার্টের সাথে হাতের বাদামি বেল্টের ঘড়িটা যেন একটু বেশি মানিয়েছে তাকে। কয়েক সেকেন্ড কাঙালের মতো সেদিকে চেয়ে থাকতেই তিহান একবার ঘড়িতে চোখ বুলিয়ে তোহার চোখে চোখ রেখে ঠান্ডা গলায় বলে, জাস্ট 10 মিনিট। চোখাচোখি হতে চুপচাপ কাঁধ থেকে ব্যাগটা নামিয়ে রেখে চেয়ারে বসে পড়ে তোহা। ঠিক 10 মিনিটের মাথায় 2টো রুটি খেয়ে হাত ধুয়ে ফিরে এসে ব্যাগটা তোলার আগেই তিহান ব্যাগটা হাতে নিয়ে সামনে হাঁটতে হাঁটতে বলে, জলদি। রাস্তা ভর্তি কাদা পানি। বাসার সামনের জায়গাটা থেকে গেট পর্যন্ত হাঁটার রাস্তাটাও পানিতে পরিপূর্ণ। পা রাখলে নিশ্চিত সাদা পায়জামায় ছিটে বিচ্ছিরি অবস্থা হবে। যদিও একটু পরপর ছোট ছোট ইট বিছানো আছে, যেন পানিতে পা না পড়ে, কিন্তু এভাবে যেতে হলে নির্ঘাত উষ্টা খেয়ে পড়বে। তিহান দাঁড়িয়ে আছে তোহার পাশেই। গাড়ির ড্রাইভার চাচাকে ফোন দিচ্ছে বারবার। উনি গাড়ি বের করে গেটের কাছে দাঁড়াতেই কাদা পানিতে নেমে গেল তিহান। তার চকচকে জুতো জোড়ায় কাঁদার ছিটে লেগে গেলেও সেদিকে কোনো হেলদোল নেই তার। অথচ তোহার স্পষ্ট মনে আছে, কদিন আগেই জুতো জোড়া তিহান বেশ শখ করে কিনেছিল। কেনার সময় তাকেই সঙ্গে করে নিয়ে গিয়েছিল সে তোহার দিকে এক হাত বাড়িয়ে দিতেই তোহা আলতো করে তার হাতের উপর হাত রাখল। তিহান দৃঢ়ভাবে তা আঁকড়ে ধরে ব্যস্ত ভঙ্গিতে বলে, ইটের উপর পা ফেলে আয় তিহু, অফিসের দেরি হয়ে যাচ্ছে। পড়বি না? আমি ধরেছি। তোহা আশ্বস্ত মনে পা বাড়ালো। সে যে কোনো ক্রমে পড়বে না এই ব্যাপারে একেবারে নিশ্চিত। গাড়ি থামে কলেজের গেটে। বের হওয়ার আগের মুহূর্তে তিহান মানি ব্যাগ থেকে 100 টাকার 2টো নোট বের করে তোহার হাতে দিয়ে বলে, ক্যান্টিনে থেকে কিছু খেয়ে নিস, কিন্তু বাইরের উল্টাপাল্টা খাবার খাবি না, খবরদার। তোহা এক পলক তাকায়। খবরদার শব্দটার মানে সে জানে। তিহান খবরদার বলেছে মানে কথার অমান্য হলে যে আসলেই খবর করে ছাড়বে সে ব্যাপারে পূর্ব অভিজ্ঞতা আছে তার। সে টাকাটা তিহানের দিকে এগিয়ে নিচু গলায় বলে, আম্মু টাকা দিয়েছে তো, এটা লাগবে না। হাত বাড়ায় না তিহান। পূর্বের ন্যায় সাবলীল ভঙ্গিতে বলে, টাকা দিয়েছে তাই না? ব্যাগ চেক করতো। টাকাটা কি আদৌ সঙ্গে এনেছিস তুই? তোহা এক বুক আত্মবিশ্বাস নিয়ে বলে, এনেছি, আমার মনে আছে। তিহান চোখ ছোট ছোট করে তাকায়। 2 হাত বুকের মাঝে ভাঁজ করে বলে, দেখা তো, আমাকে বের করে দেখা। উত্তরে প্রথমেই জামার বাম পকেট হাতড়ায় তোহা। টাকাটা না পেয়ে আরেক পকেট হাতড়ায়। বুকটা দুরু দুরু কাঁপছে। তার মানে সে টাকা আনেনি,
ডাইনিং টেবিলেই রেখে এসেছে। আমতা আমতা করে তিহানের দিকে তাকায় সে, মিচমিচে কণ্ঠে বলে, আপনি তো দেখেছেন, তো তখন বলতেন টাকাটা আমি নিতে ভুলে গিয়েছি, তাহলে তো নিয়ে আসতাম। তোর সাহস তো দিন দিন বেড়েই চলেছে রে। খালি মুখের উপর পাল্টা জবাব দিস, দেবো এক চর। যা ভেতরে ঢোক। ধমক শুনে রাগে মুখ ফুলায় তোহা। বেরিয়ে গিয়ে দরজা লাগিয়ে তিহানের ডাকে আবারও জানলা দিয়ে তাকিয়ে বলে, কি সমস্যা বলেন। ছুটির সময় গাড়ি পাঠিয়ে দিব, আঙ্কেলের সাথে সোজা বাড়ি চলে যাবি। তোহা বুঝতে পারে তিহানের কাজ আছে, সেজন্যই সে আসতে পারবে না। তবুও নরম কোমল আকুতি ভরা স্বরে মিষ্টি করে বলে, আপনি আসবেন না? এক মুহূর্ত ভাবে তিহান, অতঃপর দৃষ্টি সামনের দিকে দিয়ে ছোট্ট করে বলে, আচ্ছা আসবো। কথাটা শোনা মাত্র মুখে বিস্তর হাসি ফুটে ওঠে তোহার। কাঁধে ব্যাগ ঝুলিয়ে নিয়ে সে গেটের ভিতর ঢুকতেই একটা দীর্ঘশ্বাস ফেলে ড্রাইভার আঙ্কেলকে গাড়ি স্টার্ট দিতে বলে তিহান। রাত প্রায় ৮টা। ক্লান্ত শরীরে বাড়ি ফিরেছে তিহান। গায়ের শার্ট ঘামে লেপ্টে আছে শরীরের সাথে, চুলগুলো এলোমেলো। দুপুরে তোহাকে বাসায় দিয়ে আবারও একটা জরুরি মিটিংয়ে ছুটেছিল সে। অফিসের কাজে আর নিজের হেলাফেলায় দুপুরের লাঞ্চ করা হয়নি। ক্ষুধায় পেট চোঁচো করছে। ঘরে ঢুকতে ঢুকতে সে বলল, মা টেবিলে খাবার দাও, ক্ষুধা লেগেছে। আফিয়া রান্নাঘর থেকেই চেঁচিয়ে উঠলেন, ফ্রেশ হয়ে আয়, দিচ্ছি। তিহান আর কোনো কথা না বলে ঘরে ঢুকল। জুতো জোড়া কোনো রকম খুলে সোফায় হাত পা ছড়িয়ে গা এলিয়ে দিল। শার্টের বোতাম খুলে চোখ বন্ধ করে কিছু সময় সেভাবেই পড়ে রইল। একটু ঘুমাচ্ছন্ন ভাব আসতেই ধুম করে কিছু পড়ার শব্দে সচকি দৃষ্টিতে চোখ মেলল সে। বিছানায় চোখ পড়তেই হাত পায়ের আড়ষ্ট অবশ ভাবটা কেটে গেল মুহূর্তেই। তার বিছানার ডান দিকের কোণ ঘেঁষে ঘুমিয়ে আছে তোহা। ঘুমের ঘুমে তোহার হাতে লেগেই পাশের টেবিল ক্লকটা নিচে পড়ে গেছে। উঠে যায় তিহান, ঠোঁটের কোণে মৃদু প্রশান্তির হাসি। তোহাকে টেনে বিছানার মাঝখানে শুইয়ে দেয় সে। গায়ে জড়ানো অগোছালো ওড়নাটা পাশে সরিয়ে রেখে গলা অবধি কাঁথা টেনে দেয় সে। অতপর ধীর পায়ে দরজা ভিজিয়ে বেরিয়ে আসে। রান্নাঘরে যে আফিয়াকে উদ্দেশ্য করে বলে, তিহু, আমার রুমে কেন মা? আফিয়া গ্যাসটা নিভিয়ে দেয়। বাটিতে তরকারি বাড়তে বাড়তে বলে, বিকেলে এসেছিল, তো শেলফ থেকে কোন বই নিবে বলে রুমে ঢুকল। তারপর আমি যখন গেলাম তখন দেখি ঘুমিয়ে পড়েছে, তাই আর ডাকিনি। তুই ডেকে তুলে দে। তিহান কিছুক্ষণ চুপ থেকে বলল, না থাক, ঘুমাক, আমি ফ্রেশ হয়ে আসি, তুমি খাবার দাও। আফিয়া হাসল, কিন্তু কিছু বলল না। রুমে ফিরে আসে তিহান। তোহার কাছে যেয়ে কপালের মাঝখানটায় আলতো করে ঠোঁট ছুঁয়ে বলে, আর কতভাবে মুগ্ধ করবে আমায়? এই মুগ্ধতার কি কোনো শেষ নেই? আমার চোখগুলোতে ক্লান্ত হয়ে পড়বে তোমার মুগ্ধতা দেখতে দেখতে। ইলিশ মাছের গরম গরম তরকারি দিয়ে ভাত খাচ্ছে তিহান। বেগুন আলু দিয়ে করা ইলিশ মাছটা আজকে একটু বেশিই স্বাদ হয়েছে। ছেলেকে তৃপ্তি ভরে খেতে দেখে আফিয়া তার প্লেটে আরেকটু তরকারি তুলে দিয়ে বললেন, দুপুরে খাসনি তাই না? তিহান অমায়িক হাসল। আফিয়া নিমিষেই বুঝে গেল তার হাসির মানে। গ্লাসে পানি ঢেলে তিহানের সামনে দিয়ে ক্ষুণ্ণ কণ্ঠে বলল, কেন এমন করিস তিয়া? সবার খেয়াল রাখতে পারিস, অথচ নিজের বেলায় যত অবহেলা। তিহান আবারও হেসে বলল, এটা অবহেলা না মা, দেখো আমি যদি আজ দুপুরে খেতাম তাহলে কি আর এমন রাম ক্ষুধা লাগতো বলো? আর এত ক্ষুধা লেগেছে বলেই খাবারটার স্বাদ কয়েক গুণ বেড়ে গিয়েছে। খাবারটা আরও বেশি মজার লাগছে। দুপুরে খেয়ে নিলে তো আর এতটা স্বাদ উপভোগ করতে পারতাম না, তাই না? এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন, বুঝলা? আফিয়া বিরক্তিকর কণ্ঠে তেতে উঠে বলল, হয়েছে, অত বোঝা লাগবে না আমার। তোর এই পটল তোলা কথাবার্তা তোর কাছেই রাখ। আফিয়ার কথা শুনে ভাত চিবানো বন্ধ করল তিহান। ভ্রু কুচকে তাকিয়ে বলল, পটল তোলা কথাবার্তা মানে? ছেলের প্রশ্নে আফিয়া বোকা হেসে বলল, জানি না, মুখে আসলো তাই বলে দিলাম। হাস্যোজ্জ্বল কণ্ঠে তুমিও না মা? বলে আবারও খাওয়ায় মনোনিবেশ করল তিহান। বাস্তবে কি প্রচণ্ড ক্ষুধা লেগেছে তার। পেট ভরে খাওয়া শেষ করে পানির গ্লাসটা হাতে তুলে নিতেই আফিয়া টেবিল গোছাতে গোছাতে বলল, আতিয়াকে বলে এসেছি তোহা আজ আমাদের এখানেই থাকবে। কেন? এমনি ইচ্ছে হলো। তো সমস্যা হবে? তাহলে থাক। ঢকঢক করে পানি গিলে নিয়ে আস্তে করে গ্লাসটা টেবিলে রাখল তেহান। তারপর নিচু গলায় বলল, না ঠিক আছে,
বলে আগের মতোই শান্ত স্বাভাবিকভাবে হাতটা ধুইয়ে রুমে চলে গেল। মনের চাপা খুশিটা নিজের প্রশস্ত বুকের মাঝে খুব যত্নে চাপা পড়ে রইল। এখনও ঘুমে আছে তোহা, গভীর ঘুমে। শুধু শরীরের ভাবভঙ্গিটা পরিবর্তন হয়েছে। একটু আগে গুটিসুটি হয়ে ঘুমোচ্ছিল, আর এখন আষ্টপিষ্টে তিহানের কোলবালিশ জড়িয়ে ধরে বিছানা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে ঘুমাচ্ছে। এতক্ষণ ঘুমের কারণে তৈলাক্ত হয়ে গেছে মুখ। থুতনি আর ঠোঁটের উপরের জায়গাটায় বিন্দু বিন্দু ঘাম জমেছে। আঙুলের উল্টো পিঠ দিয়ে খুব সন্তর্পণে ঘামটা মুছিয়ে দিয়ে নিষ্পলক দৃষ্টিতে কয়েক মিনিট চেয়ে থাকে তিহান। ঠোঁটের কোণে মৃদু হাসির মলিন রেখা। পাশের টেবিল থেকে ফোনটা নেওয়ায় নে সোফায় যেয়ে শটান হয়ে শুয়ে পড়ল সে। পিঠ ব্যথা করছে, একটু ঘুমাতে পারলে ভালো হতো। কিন্তু সোফায় ঘুমোনো আর না ঘুমোনো তার কাছে সমান। আরাম করে শোয়া না গেলে আর কিসের ঘুম? একবার ঘড়িতে চোখ বুলিয়ে কান্ত পরিশ্রান্ত নয়নজোড়া বন্ধ করল সে। কিন্তু দেহ কি আর সেসব নিয়ম মানে? তার অবসন্ন দেহ সোফাতেই মানিয়ে নিল একচোট ঘুমিয়ে নেওয়ার জন্য। মস্তিষ্ক শান্ত হয়ে ঘুমে বিভোর হয়ে আসতেই মেয়েলি কণ্ঠের মিষ্টি ডাকে আবারও ঘুমন্ত মস্তিষ্ক সজাগ হয়ে উঠল তার। কপালে ভাঁজ ফেলে চোখ খুলতেই আবছাভাবে তোহাকে দেখতে পেল সে। তার দিকে ঝুঁকে গিয়ে নিচু স্বরে ডাকছে তোহা। তিহান ভাই, আপনি খাটে গিয়ে ঘুমান, আপনার কষ্ট হচ্ছে এখানে। কপালে ভাঁজ আরও খানিকটা গাঢ় হলো তেহানের। কণ্ঠে ধমকের রেশ তুলে সে বলল, তোকে কি আমার কষ্ট হিসেব করতে বলেছি? বেশি কথা না বলে যা, তো জ্বালাস না। বলে চোখ বুঝতে নিলে তোহা আবারও বলে উঠল, আমাকে বকা দিচ্ছেন দেন, তবুও খাটে যেয়ে ঘুমান। সত্যি খুব ক্লান্ত দেখাচ্ছে আপনাকে। তিহু, সিরিয়াসলি আমি চর বসিয়ে দিব তোকে। মেজাজ খারাপ হচ্ছে কিন্তু। তাদের কথোপকথন আরও বাড়ার আগেই আফিয়ার কণ্ঠ শোনা গেল। তা শোনা মাত্রই তোহা দ্রুত সরে গিয়ে তিহানের থেকে নিরাপদ দূরত্বে গিয়ে দাঁড়ালো। সেকেন্ডের মাঝে গলা বাড়িয়ে তিহানকে ডাকতে ডাকতে সেখানে উপস্থিত হলো আফিয়া। ততক্ষণে উঠে বসেছে তিহান। তার চোখজোড়া ঘুম ঘুম হলেও 12 কয়েক পিট পিট করে পলক ফেলে সেটাকে লুকিয়ে ফেলল সে। গলা ঝাড়ে সাবলীল কণ্ঠে বলে, বলো মা, কোনো দরকার? আফিয়া কিঞ্চিত হেসে বলল, আসলে বাবা, তোহার তো বেগুনে অ্যালার্জি। ইলিশের তরকারি তো ও খেতে পারবে না। আমি তো ভুলেই গিয়েছিলাম, আর ফ্রিজেও মুরগি টুরগি কেনা নেই যে রেঁধে দিব। তোর বাবা তো কাল সকালে বাজারে যাবে। 9:30 বাজতে চলল। ওর ক্ষুধা পেয়েছে নিশ্চয়ই। তুই একটু কষ্ট করে ওর জন্য মোড়ের দোকান থেকে বিরিয়ানি নিয়ে আয় তো। তোহা এতক্ষণ নীরব দর্শকের মতো সব শুনলেও এ পর্যায়ে এসে আপত্তি করে বলল, না না খালামুনি, দরকার নেই। আমি এখন এমনিও বাসায় যাব, বাসায় যেয়ে খেয়ে নিবনে, চিন্তার কিছু নেই। তোকে বাসা যেতে দিলে তো যাবি। তোর মাকে বলে এসেছি আমি, আজকে এখানেই থাকবি। তোহা কাতর নয়নে তাকায়। এই ক্লান্ত শরীরে তিহান আবার মোড় পর্যন্ত যাবে বিরিয়ানি আনতে ভাবতেই মনটা খারাপ হয়ে গেল তার। মিনমিনে কণ্ঠে আফিয়ার দিকে চেয়ে এসে বলল, তিহান ভাই তো খুব ক্লান্ত। বলার আগেই তিহান জোরালো কণ্ঠে ঝাড়ি দিল, তুই অনেক বেশি কথা বলিস তিহু। চুপ করে বসে থাকতে পারিস না? যত সব। বলে ড্রেসিং টেবিল থেকে মানি ব্যাগটা পকেটে ভরে বেরিয়ে যেতে যেতে জিজ্ঞাসু মনে বলল, আর কিছু খাবি? মৃদু গতিতে দুপাশে মাথা নাড়ালো তোহা। তিহান আর কোনো কথা না বলে দ্রুত বেরিয়ে পড়ল। তিহান বেরিয়ে যেতেই আফিয়া বসল তিহানের বিছানায়। তোহাকে পাশে বসিয়ে মুহূর্তেই নানা আলাপে আড্ডা জুড়ে দিল সে। কোনোরকম ঠেসে ঠুসে 1 প্লেট বিরিয়ানি খেয়ে হাঁপিয়ে উঠেছে তোহা। হাত ধুয়ে যে বিছানায় বসতেই তিহান ফোন থেকে চোখ সরিয়ে বলল, খাবার এখানে কেন? যা, তোর জন্য বরাদ্দ, রুমে যা। তোহা নির্বিকার ভঙ্গিতে চেয়ে হাই তুলে বলে, খালামুনি তো এখানেই আসতে বলল। তিহান ভ্রু কুচকে টাকালো। প্রশ্ন করার আগেই আফিয়া এসে বলল, তুই ড্রয়িং রুমে ঘুমোতে পারবি না তিয়া? গেস্ট রুমটা তো পরিষ্কার করা হয়নি, ধুলো টুলো জমে আছে। তাছাড়া কাল দেখলাম ফ্যানটাও নষ্ট হয়েছে। তপ্তশ্বাস ছাড়ল তিহান। মৃদু হাসার চেষ্টা করে বলল, পারবো মা, তুমি নিশ্চিন্তে যে ঘুমাও। আফিয়া স্বস্তির নিঃশ্বাস ফেলে প্রস্থান করতেই উঠে দাঁড়ালো তিহান। ধীর পায়ে এগিয়ে গিয়ে তোহার পাশ থেকে বালিশ নিতে গিয়ে অনেকটা কাছাকাছি এসে পড়ল দুজনে। তোহা থমকালো। শ্বাস আটকে তিহানের দিকে তাকাতেই তার জলজলে ঘোর লাগা চাহিনীর বিপরীতে দৃষ্টি নেমে গেল তার। তিহান আরও একটু কাছে এসে নেশাক্ত কণ্ঠে বলে, এমনিও এ ঘরে ঘুম হবে না আমার। তোমার শরীরের তীব্র মেয়েলি ঘ্রাণটা একদম মস্তিষ্কের নিউরনে গিয়ে ঠেকছে। আজ তো নয়ই,
বরং আগামী 2 দিনও এই ঘরে ঘুমানো অসম্ভব, একেবারেই অসম্ভব। ঘুমহীন চোখজোলা মেলে রাতজাগা নেশাচার পাখির মতো তাকিয়ে আছে তোহা। সন্ধ্যাবেলা এত ঘুমিয়েছে যে এখন কেন ক্রমেই ঘুম আসছে না। অনেকক্ষণ যাবৎ এপাশ ওপাশ করে শেষমেশ উঠে বসল তোহা। চুলগুলো কোনো রকম পেঁচিয়ে হাত খোপা করে বিছানা থেকে নামল। আসার সময় খোলা চুলে এসেছিল বিধায় চুলের কাঁটাটা সঙ্গে আনেনি। খোপা অলগা হয়ে আসছে বারবার। অন্ধকারেই গুটি গুটি পা ফেলে ওয়াশরুমে ঢুকল সে। ওয়াশরুমের আলো জ্বালিয়ে মুখে 3-4 বার পানির ঝাপটা দিয়ে বেরিয়ে আসলো। মুখ মোছার জন্য কিছু নেই। গায়ের ওড়নাটাও খসখসে জর্জেট কাপড়ের। এটা দিয়ে মুখ মুছলে চামড়ায় ঘষা লাগে। ঘরের লাইট জ্বালায়নি, যদি দরজার ফাঁক দিয়ে আলো যেয়ে তিফানের ঘুম ভেঙে যায় এই ভয়ে। মুখ না মুছেই আস্তে করে শব্দহীনভাবে রুমের দরজাটা খুলল সে। ড্রয়িং রুম জুড়ে নীল আলোর ডিম লাইটের ছড়াছড়ি। কেমন ভুতুড়ে একটা পরিবেশ। বড় সোফাটায় শটান হয়ে শুয়ে আছে তিহান। মাথার পিছের বালিশটা মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। বালিশের জায়গাটা দখল করেছে তার বাম হাত। মাথার নিচে বাম হাত দিয়ে শুয়েছে সে। লম্বা দেহ জায়গা হয়নি সোফায়। পা দুটো সোফা ছেড়ে বেরিয়ে গেছে অনেকটা। তোহা পা টিপে টিপে এগিয়ে যায়। তিহানের ফর্সা চেহারায় নীলাভ আভাস যেন কেনক্রমে তার অতি আকর্ষণীয় চেহারা আরও আকৃষ্ট করে তুলছে। খাড়া নাক, গালের দাড়ি, বাম গালের মাঝ বরাবর একটা বাদামি তিল, আর তাকিয়ে থাকলে সেই গাঢ় ধূসর চোখের মণি, সব মিলিয়ে এক অনন্য স্বপ্নপুরুষ। তোহা ঠোঁটে লিয়ে হাসল। হাতে তর্জনী দিয়ে হালকা স্পর্শে গালের তিলটা ছুঁয়ে দিল। মেধের বালিশটা উঠিয়ে অনেকটা ঝুঁকে গিয়ে এক হাত তিহানের ঘাড়ে ঢুকিয়ে আলতো করে মাথাটা উঠিয়ে বালিশটা নিচে দিতে নিলেই বাঁধল বিশাল বিপত্তি। তার খোপা খুলে গিয়ে পুরো চুল বিছিয়ে পড়ে তিহানের মুখের উপর। মুখ দিয়ে আধুনিটা বের করতে নিয়েও থেমে গেল তোহা। ঠোঁট কামড়ে ধরে বালিশটা নিচে দিয়ে তিহানকে মাথাটা রাখতেই তিহান ঘুম জড়ানো কণ্ঠে বলে উঠল, চুলগুলো সরা তিহু, তোকে কি আমি বলেছি বালিশ দিতে? তোহা আতকে উঠল। হৃৎস্পন্দন যেন থেমে গেল কিছু সময়ের জন্য। ঠোঁটটা আরও জোরে কামড়ে ধরে আস্তে করে চুলগুলো সরিয়ে উঠে যেতে নিলেই তিহান তার হাত ধরে আটকে দিয়ে চোখ মেলে বলল, জাস্ট চুলগুলো সরাতে বলেছি, তোকে সরতে বলিনি। তোহা হতবিভল বিচলিত দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকল। হঠাৎ ভেজা মুখের পানি চুইয়ে টুপ করে তিহানের চোখের পাতার উপর পড়তেই ধ্যান ভাঙে তার। চাপা গলায় সে বলে, ছাড়ুন। তিহান ছাড়ালো না, বরং পকেট থেকে একটা চাবি বের করে তোহার হাতে ধরিয়ে দিয়ে চোখের দৃষ্টি আরও খানিকটা গম্ভীর করে বলল, আলমারির বাম দিকের 2 নাম্বার ড্রয়ারে তোর চুলের কাঁটা রাখা আছে। রুমে যেই চুল বেঁধে নিবি, খোলা চুলে ঘুমাবি না, খবরদার। বলে তোহার হাতটা ছেড়ে দিল সে। মাথার বালিশটা ঠিক করে নিয়ে কপালে হাত ঠেকিয়ে পুনরায় চোখ বন্ধ করে বলে, শোন, বলেন। চুলে কি শ্যাম্পু দিস নাকি অ্যালকোহল? ঘোর লাগা জড়ানো কণ্ঠে কৌতূহল নিয়ে বলে তিহান। তোহা উত্তর দেয় না। নিরুত্তর ভঙ্গিতে তিহানের বাহুর নিচ থেকে ওড়নার আটকে পড়া অংশটা টেনে নিয়ে দ্রুত পায়ে ঘরে যেয়ে দরজা আটকে দেয় সে। ঘরে যেয়েই লাইট জ্বালালো তোহা। হাতের মুঠোয় থাকা চাবিটা দিয়ে আলমারি খুলে বাম দিকের ড্রয়ারটা খুলতেই নজরে এলো তিহানের বেশ দামি ব্র্যান্ডের কিছু হাতঘড়ির বক্সের ভিড়ে খুব যত্নের সহিত একটা চুনের কাঁটা সাইড করে রাখা আছে। কপাল কুঁচকে সেটা হাতে নিয়ে নেড়েচেড়ে দেখতেই মনে পড়ল এটা সে হারিয়েছে প্রায় বছর খানেক হবে। তবে কবে হারিয়েছে সেটা মনে নেই। আরও কয়েকবার চুলের কাঁটাটা নেড়েচেড়ে দেখে নিয়ে মুচকি হেসে সেটা আগের জায়গায় রেখে দিল সে। এত যত্নের সাথে রাখা জিনিসটা আবারও নিজের অযত্নের মাঝে হারিয়ে ফেলার ঝুঁকিটা নিল না আর। আলমারিটা আটকে দিয়ে আশেপাশে তাকায় তোহা। তিহান তাকে বলেছে চুল বেঁধে ঘুমাতে, বলেনি যে এই কাঁটা দিয়েই চুল বাঁধবে হবে। শুধু চুল বাঁধলেই হবে, তা সে যাই দিয়েই বাঁধুক না কেন। চুলগুলো উঁচু করে খোপা করে টেবিলে রাখা কলমদানি থেকে 2টো কলম ঢুকিয়ে শক্ত করে তা আটকে ফেলে তোহা। এ কাজে একেবারে পাকা হাত তার। সারা রাত বালিশের সাথে যুদ্ধ করলেও এ খোপা খুলবে না। খিচুড়ির গন্ধে মৌ মৌ করছে পুরো ফ্ল্যাট। সকাল থেকেই ঝিরিঝিরি পা মাঝারি বেগে বৃষ্টি হচ্ছে। সরকারি ছুটিতে কলেজ বন্ধ আজকে। কি দিবস জানি আছে। সকাল সকাল এসে শাওয়ার নিয়ে চুল শোকানোর জন্য ফুল স্পিডে ফ্যান ছেলে ফোন নিয়ে বিছানায় বসেছে তোহা। বাজে প্রায় 10:30। আতিয়ার ভুনা খিচুড়ি বানানোর শেষ প্রায়। এখন সে ব্যস্ত ইলিশ মাছ ভাজতে। ভুনা খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজা এ বাড়ির সকলেরই প্রিয় খাদ্য। বৃষ্টির দিন হলে প্রায়শই এটা রান্না করে সে। গরম গরম ইলিশ মাছ ভাজাগুলো কড়াইয়ে তুলতে তুলতে সে হাঁক ছাড়ল।
তোহা, খাবারগুলো ঠেলে নিয়ে সাজাতো। আসছি। বলে উঠে দাঁড়ায় তোহা। চুল শুকিয়ে এসেছে প্রায়। ঘরের ফ্যানটা বন্ধ করে দিয়ে রান্নাঘর থেকে খাবার নিয়ে এসে টেবিলে সুন্দর করে সাজিয়ে রাখে। সব শেষে পিস করে কাটা লেবু নিয়ে এসে রাখতেই কলিং বেল বেজে ওঠে। দ্রুত পায়ে যে দরজা খুলতেই দেখে তিহান দাঁড়িয়ে আছে, পরনে খয়েরি রঙের গেঞ্জি আর কালো ট্রাউজার, চুলগুলো ব্রাশ করা সুন্দর মতো। সর সামনে থেকে, এমন সংসেদে দাঁড়িয়ে আছিস কেন? তোহা সরে দাঁড়ায় না, বরং একদম এগিয়ে এসে রাস্তা আটকে প্রতিবাদী কণ্ঠে বলে ওঠে, আমাকে আপনার কোন দিক দিয়ে সং মনে হচ্ছে তিহান ভাই? তিহান জ্বালাময়ী হাসি হেসে বলে, আপাতত সব দিক থেকেই শুনেছিস, এবার সর, নয়তো দেবো এক থাপ্পড়। আপনি কথায় কথায় আমাকে থাপ্পড় দিতে চান কেন? আমার গালটা কি আপনার নিজস্ব সম্পদ? তিহান উত্তর দেবার আগেই আতিয়া চিচিয়ে বলেন, তিহান এসেছে তোহা, ওকে তাড়াতাড়ি টেবিলে বসাতো, খিচুড়ি ঠান্ডা হয়ে যাচ্ছে, সেই কখন ডেকেছি। একরাশ বিরক্তি আর রাগ নিয়ে পথ ছেড়ে দাঁড়ায় তোহা। তিহান ধীরগতিতে জুতো খুলে পাশে রেখে এগিয়ে যাওয়ার আগে তোহার কানে ফিসফিসিয়ে বলে, শুধু গাল নয়, গোটা তুমিটাই আমার নিজস্ব সম্পদ। বলে আর এক মুহূর্ত সময় নষ্ট না করে হনহন করে হেঁটে টেবিলে যেয়ে বসে সে। আতিয়া নিজেই এসে তার প্লেটে খাবার তুলে দেয়। তোহাকে উদ্দেশ্য করে বলে, তুইও বসে পড়, আমার রান্না আছে, ছেলেটা একটা বসে খাবে নাকি। আতিয়া কথাটা বলতেই তার দৃষ্টির অগোচরে নিজের পাশে চেয়ারটা টেনে দেয় তিহান। আদেশসূচক চোখের ইশারায় তোহাকে সেখানে বসতে বলতেই তোহা বিনা বাক্য ব্যয় চুপচাপ সেখানে বসে পড়ে। তুর্য আর খালু কোথায় খালামণি? তুর্য বোধহয় এখনো ঘুমাচ্ছে, রাত জেগে পড়াশোনা করেছে তো, তাই আর ডাকিনি। যখন উঠবে তখন খাবে। আর তোর খালু গিয়েছে কোনো কাজে, ছুটির দিনেও তার কাজের শেষ নেই। তিহান মৃদু হাসল। তাদেরকে খাবার দাবার বেড়ে দিয়ে ব্যস্তভাবে আবারও রান্নাঘরে ছুটল আতিয়া। বাড়ির কাজে যে মহিলাটা সাহায্য করে সে আজকে আসেনি, সেজন্যই কাজের ভারটা আজ একটু বেশি। খুব মনোযোগ দিয়ে ইলিশের কাঁটা ছাড়ানোর চেষ্টা করছে তোহা। সবসময় আতিয়াই তার মাছের কাঁটা বেছে দেয়, কিন্তু আজ কাজের চাপে সে সেটা করতে পারছে না। তোহাও আগ বাড়িয়ে ডাকেনি। অনেকক্ষণ বাদে ব্যর্থ হয়ে সে যখন মাছের টুকরোটা সাইডে রেখে প্লেটে ডিম ভাজা তুলে নিতে যাচ্ছিল, ঠিক তখনই অনেকগুলো কাঁটা বাছা মাছ তার প্লেটের কোনায় রাখে তিহান। বিস্মিত নয়নে তাকাতেই সে নিজে খাবার চিবাতে চিবাতে বলে, চুপচাপ খাবি, বেশি কথা বলবি না। দ্বিধাগ্রস্ত কণ্ঠে বলে তোহা। এতগুলো লাগবে না তো, আমি এত খাই না। তিহান এক পলক তাকিয়ে স্বাভাবিক গলায় বলল, তুই কতটুকু খাস আর না খাস আমার জানা আছে, তোর বলতে হবে না। তবে এখন প্লেটে যতগুলো খাবার রাখা আছে সবগুলো না শেষ করলে। এতটুকু বলি চোখ রাঙ্গায় তিহান। তোহা কিছুক্ষণ বিড়বিড় করে বাধ্য মেয়ের মতো পুরো খাওয়াটা শেষ করে। তিহান যে এতক্ষণ নিজের খাওয়া শেষ করে তাকে পর্যবেক্ষণ করছিল, ব্যাপারটা তার নজরেই আসেনি। খাবার শেষে পানির গ্লাস হাতে নিতেই তার মুখের সামনে ইলিশ মাছের বড় এক টুকরো ডিম তুলে ধরে তিহান। নির্বিকার ভঙ্গিতে বলে, হা কর। এই ডিমটা আফিয়া নিজে তিহানের প্লেটে তুলে দিয়েছিল। ইলিশ মাছের ডিম তিহানের খুব বেশি পছন্দ, তাই আর এই এতটুকু ডিমই হয়েছে আজকের মাছটায়, তাই সেটা তিহানকেই দিয়ে গিয়েছে আফিয়া। মুখটা একটু সরিয়ে নেয় তোহা, ইতস্তত কণ্ঠে বলে, না, এটা আপনি খান। আমি হা করতে বলছি। কিন্তু তিহু। নিচু কণ্ঠেই গর্জে ওঠে তিহান। এবার ছোট্ট করে মুখ খুলল তোহা। নিমিষেই পুরো ডিমটা তার মুখে ঢুকিয়ে দিয়ে ছোট্ট করে শ্বাস ফেলে তিহান। অতঃপর উঠে দাঁড়িয়ে হাত ধুয়ে এসে আতিয়াকে বলে চুপচাপ দরজার দিকে পা বাড়ালো।